নমস্কার, দীপা স্টিচিংয়ে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপা স্টিচিংয়ে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4 অর্থাৎ এই নতুন যে সেমিস্টার সিস্টেম সেই স্টুডেন্টদের জন্য আজকে আমি 2 নম্বরের সমস্ত ধরনের প্রশ্ন আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলি লিখে দেওয়া আছে, অবশ্যই একদম সংক্ষিপ্ত আকারে যেহেতু আছে অবশ্যই তোমরা এগুলো নোট ডাউন করে নেবে। মধ্য সামুদ্রিক শৈলশিরা কাকে বলে? দুটি টেকটনিক পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন সেই স্থান দিয়ে ভূ অভ্যন্তরের ম্যাগমা উঠে এসে পর্বতমালা গঠন করে। সমুদ্রের তলদেশে বিস্তৃত এরূপ দীর্ঘ পর্বতমালাকে মধ্য সামুদ্রিক শৈলশিরা বলে। তাহলে দুটো টেকটনিক পাত যখন পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে সেই অংশে মধ্য সামুদ্রিক শৈলশিরা তৈরি হয়। ক্ষয়ের শেষ সীমা আমরা জানি, যেখানে নদী আর ক্ষয় কাজ করতে পারে না, যেটা হচ্ছে ক্ষয় কাজের শেষ সীমা, অর্থাৎ সমুদ্র যে জলতল, ক্ষয়ের শেষ সীমা বলতে বোঝায় সেই সীমা যে পর্যন্ত নদী তার তলদেশ ক্ষয় করতে পারে, অর্থাৎ নদীর ক্ষয়ের শেষ সীমা হলো সমুদ্রপৃষ্ঠ। কোপেনের ব্যাখ্যা অনুসারে এম জলবায়ু বলতে কি বোঝো? এম জলবায়ু হলো ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, যেখানে শীতকাল শুষ্ক ও নাতিদীর্ঘ এবং গ্রীষ্মকাল আর্দ্র। শুষ্কতম মাসে 6 সেমির কম বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, আলফা বৈচিত্র্য কাকে বলে? তোমরা এগুলো এবিটি টেস্ট পেপার থেকে প্রশ্ন, এগুলোই কিন্তু দেখবে বারে বারে ঘুরে ঘুরে আসছে। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রকার জীবগোষ্ঠীর মধ্যে যে ধরনের বৈচিত্র্য পরিলক্ষিত হয় তাকে আলফা বৈচিত্র্য বলে। আলফা বৈচিত্র্যকে বিন্দু বৈচিত্র্যও বলা হয়। উদাহরণ, কোনো স্থানে কেবলমাত্র বাঘ ও সিংহ থাকলে আলফা বৈচিত্র্যের মান হবে 2। দুটো প্রজাতি রয়েছে, আলফা বৈচিত্র্য হচ্ছে 2। এবার পার্ট বি বা মানবীয় ভূগোল, জনাধিক্য কাকে বলে? কোনো দেশ বা অঞ্চলের মোট কার্যকর জমি বা সম্পদের তুলনায় বা জমির বহন ক্ষমতার তুলনায় যদি লোকসংখ্যা বা জনসংখ্যা অধিক হয় তখন তাকে জনাধিক্য বা জনাকীর্ণতা বলে। পরের প্রশ্ন, নারী সাক্ষরতা ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্ক কী? নারী সাক্ষরতা ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, অর্থাৎ নারী সাক্ষরতার হার যদি বাড়ে, মেয়েদের মধ্যে যদি শিক্ষার হার বাড়ে তাহলে সচেতনতা বাড়বে, তখন কিন্তু জনসংখ্যা হ্রাস পায় বা জন্ম নিয়ন্ত্রণ দেখা যায়। মেয়েদের মধ্যে শিক্ষার হার কম হলে সচেতনতা কমে ও জনসংখ্যা তখন বৃদ্ধি পাচ্ছে, তাই ব্যস্তানুপাতিক সম্পর্ক। চলে যাব পরের প্রশ্নে, দারিদ্রতা বলতে কি বোঝো? দারিদ্র হলো এমন একটি অনাকাঙ্ক্ষিত আর্থসামাজিক পরিস্থিতি যেখানে ব্যক্তি বা পরিবার তাদের মৌলিক প্রয়োজন যেমন খাদ্য, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পূরণে অক্ষম। তাহলে মৌলিক যে চাহিদাগুলো সেগুলোই যখন পূরণ করতে অসমর্থ হয় সেই অবস্থাকে বলছে দারিদ্রতা। কল্যাণকামী পদ্ধতি বলতে কি বোঝো? ডেভিড স্মিথের মতে কোনো সমাজে মানুষের জীবনযাত্রার মান, স্বাস্থ্য, শিক্ষা, আয়, বাসস্থান ও সামাজিক ন্যায় যত ভালো হবে সেই সমাজের কল্যাণের স্তর তত বেশি হবে। এটি হচ্ছে কল্যাণকামী পদ্ধতি। এরপরে চলে যাব পার্ট সি, যেটা ভারতের ভূগোল এবং যে অঞ্চলগুলো আছে সেখান থেকে কি কি কোশ্চেন আসছে একটু দেখে নেব। কলকাতা শিল্পাঞ্চলে কাগজ শিল্পের উন্নতির যে কোনো 2টি কারণ। প্রথমত কাঁচামালের সহজলভ্যতা। কলকাতা এবং তার নিকটবর্তী অঞ্চলে যে আখের কলগুলো রয়েছে সেখান থেকে আখের ছিবড়া, বাঁশ, ঘাস এই সমস্ত কাঁচামাল সহজলভ্য বা কাঁচামাল পাওয়া যায়। 2টি কারণ বলা হয়েছে, আমি এখানে তোমাদেরকে অনেকগুলি কারণ তুলে ধরেছি, তোমরা যে কোনো 2টি কারণ লিখবে। বাজার ও চাহিদা, জনবহুল দেশের শিক্ষার প্রসার, বই, পত্রপত্রিকা ছাপার কাজে কাগজের চাহিদা ক্রমবর্ধমান। রাসায়নিক দ্রব্য, গুজরাট, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে বিভিন্ন রাসায়নিক দ্রব্য যেমন কস্টিক সোডা, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড, রং উৎপন্ন হয়। এছাড়া তোমরা আরও পয়েন্ট হিসাবে শ্রমিক, উন্নত পরিবহন, মূলধনের যোগান এগুলোও লিখতে পারো। এরপরে এটা দেখো পার্ট সি চলছে, তোমাদের কিন্তু পার্ট এর নোটস আমি সম্পূর্ণ দিয়ে দিয়েছি। এখনও পর্যন্ত যদি কেউ পিডিএফ না পেয়ে থাকো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে পিডিএফগুলো পাঠিয়ে দেবো। ভারতের সুস্থায়ী কৃষিকার্যের ক্ষেত্রে 2টি সমস্যা উল্লেখ করো। 2টি সমস্যার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে মাটির উর্বরতা হ্রাস ও রাসায়নিকের অতিরিক্ত ব্যবহার।
অধিক ফলনের আশায় ভারতে দীর্ঘ সময় ধরে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এছাড়া জলসংকট ও অবৈজ্ঞানিক জলসেচ, ভূগর্ভস্থ জলের অতিরিক্ত ব্যবহারে জলস্তর নিচে নেমে যাচ্ছে ও মাটি লবণাক্ত হয়ে পড়ছে। পরের প্রশ্ন, বন্যপ্রাণী করিডোর কাকে বলে? বন্যপ্রাণী করিডোর বা ওয়াইল্ড লাইফ করিডোর হলো এমন একটি প্রাকৃতিক বা কৃত্রিম সংকীর্ণ পথ বা বনাঞ্চল যা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুটি বা তার বেশি বন্যপ্রাণীর আবাসস্থলকে, যেমন জাতীয় উদ্যান বা অভয়ারণ্য, এরকম আবাসস্থলকে একে অপরের সাথে যুক্ত করে। উদাহরণ হিসেবে বলা যায় উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং ভুটানের বনাঞ্চলের মধ্যে সংযোগকারী করিডোরটি হাতিদের চলাচলের জন্য খুবই বিখ্যাত। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল অঞ্চলে ভূমি অবক্ষয়ের দুটি কারণ লেখো। প্রথম কারণ বন উজাড়, কৃষিজমির সম্প্রসারণ, রাস্তাঘাট ও বসতি নির্মাণের কারণে। দক্ষিণবঙ্গের ফুসফুস তথা জঙ্গলমহলের শালগাছ নির্বিচারে কাটা হচ্ছে। গত 30 বছরে প্রায় 59.43% এই বনভূমির ঘনত্ব হ্রাস পেয়েছে। এছাড়া রয়েছে অপজমি সমস্যা। এই পশ্চিমবঙ্গের যে জঙ্গলমহল অঞ্চল, সেখানে যে ভূমি অবক্ষয়, তার আরেকটি অন্যতম কারণ, ভূমি অবক্ষয়ের কারণ হচ্ছে অপজমি সমস্যা। জঙ্গলমহলে অপজমি বা অব্যবহৃত জমির পরিমাণ প্রায় 45,000 হেক্টর। এই জমির চরিত্র নেতিবাচক, উঁচু নিচু ও বন্ধুর। চলে যাব আবার 2 নম্বরের প্রশ্নগুলোতে। 2 নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখে দিয়েছি। এবারে যাব পার্ট এ। এটিও বারবার ঘুরে ফিরে আসছে। সমুদ্রবক্ষের বিস্তৃতির প্রমাণ হিসাবে পলিস্তরের ভূমিকা কী? মধ্য সামুদ্রিক শৈলশিরার শীর্ষদেশে সামুদ্রিক পলি দেখা যায় না, কারণ এখানে ম্যাগমার উদ্গীরণ পলি সঞ্চয়ে বাধা সৃষ্টি করে। আর সামুদ্রিক শৈলশিরার কাছে পিলেজিক অবক্ষেপ খুব কম এবং দূরবর্তী স্থানে সঞ্চয় বেশি। অর্থাৎ সেই জায়গাগুলো অনেক দিন আগেই সৃষ্টি হয়েছে, ফলে তার উপর সঞ্চয় অনেক বেশি। এ থেকে বলা যায় শৈলশিরা অঞ্চলে ভূত্বক পরে গঠিত হয়েছে এবং সেখান থেকে সমুদ্র তলদেশের বিস্তৃতি ঘটেছে। পরের 2 নম্বরের প্রশ্ন, ইনসেলবার্জ কাকে বলে? ইনসেলবার্জ একটি জার্মান শব্দ যার অর্থ হলো দ্বীপশৈল। মরুভূমির মধ্যে বেশ কিছু কঠিন শিলাস্তূপ ক্ষয় প্রতিরোধ করে অবশিষ্ট পাহাড় হিসেবে অবস্থান করে, একে ইনসেলবার্জ বলে। উদাহরণ, কালাহারি মরুভূমিতে এরকম ইনসেলবার্জ দেখা যায়। ভূবিজ্ঞানে বর্নহার্ডের নামানুসারে এই যে ইনসেলবার্জ, এই ভূমিরূপটিকে বর্নহার্ডেটও বলে। নিকবিন্দু কাকে বলে? নিকবিন্দু হলো নদীর গতিপথের এমন এক স্থান যেখানে নদীর ঢালের আকস্মিক পরিবর্তন ঘটে এবং এই বিন্দু থেকেই পুরানো মৃদু ঢাল ও নতুন খাড়া ঢাল সংযুক্ত হয়, ফলে নিকবিন্দুতেই জলপ্রপাত সৃষ্টি হয়। জীববৈচিত্র্যের হটস্পট কাকে বলে? জীববৈচিত্র্যের হটস্পট হলো পৃথিবীর এমন কিছু নির্দিষ্ট জীবভৌগোলিক অঞ্চল যেখানে প্রচুর পরিমাণে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বৈচিত্র্য দেখা যায়, যার অধিকাংশই পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। অর্থাৎ এটা হচ্ছে এন্ডেমিক জীববৈচিত্র্যের হটস্পট। প্রচুর পরিমাণে বৈচিত্র্য রয়েছে, প্রজাতি বৈচিত্র্য, যেটা আর অন্য কোথাও দেখা যায় না। পরে চলে যাব পার্ট বিতে। অভিবাসন কাকে বলে? কোনো অঞ্চল বা দেশে স্থায়ীভাবে বা সাময়িকভাবে, কোনো অঞ্চল বা দেশে স্থায়ীভাবে বা সাময়িকভাবে বসবাসের উদ্দেশ্যে মানুষ বিভিন্ন স্থান থেকে চলে আসে এবং বসতি স্থাপন করে। এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে বা চলে আসছে, এটাকেই বলছে কি? মাইগ্রেশন। মাইগ্রেশনের মধ্যে অভিবাসনটা হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন তোমাদেরকে বারবার বুঝিয়েছে, ইমিগ্রেশন মানে ইন করা। তাহলে যখন কোনো অঞ্চলে মানুষ চলে আসছে বা ইন করছে, সেটাই হচ্ছে অভিবাসন বা ইমিগ্রেশন। কেন চলে আসে? না সেখানে উন্নত জীবনযাত্রা, অধিক আয়, রাজনৈতিক স্থিতাবস্থা, নিরাপত্তার কারণে এই অভিবাসন ঘটে। জনসংখ্যার লভ্যাংশ কাকে বলে? যখন কোনো দেশে অনুৎপাদনশীল বা নির্ভরশীল মানুষের, যারা হচ্ছে 0 থেকে 14 বছর বয়স্ক বা 65 বছরের বেশি, এই নির্ভরশীল মানুষের তুলনায় কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি হয়। কর্মক্ষম মানে 15 থেকে 64 বছর পর্যন্ত। এবং এই বিশাল জনশক্তি যখন দেশের অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখে, তখন তাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনসংখ্যার লভ্যাংশ বলে। এর মূল বৈশিষ্ট্য কি? কর্মক্ষম জনশক্তি, নির্ভরশীলতার হার হ্রাস। পরের প্রশ্ন, লিঙ্গভিত্তিক অসাম্যসূচক কাকে বলে? জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স। লিঙ্গভিত্তিক অসাম্যসূচক হলো এমন একটি পরিসংখ্যানগত সূচক যা একটি দেশের নারী ও পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য বা অসমতা পরিমাপ করে। এক কথায় নারী ও পুরুষ সমান সুযোগ সুবিধা ও অধিকার ভোগ করছে কিনা বা তাদের উন্নয়নের মধ্যে কতটা ব্যবধান রয়েছে,
তা বোঝা যায় এই লিঙ্গভিত্তিক অসাম্য সূচক থেকে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাকে বলে? ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হলো এমন এক ধরনের উন্নয়ন প্রক্রিয়া যেখানে অর্থনৈতিক উন্নয়নের সুবিধা সমাজের কোনো নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থেকে দরিদ্র, বঞ্চিত এবং প্রান্তিক সমস্ত মানুষের কাছে সমানভাবে এই উন্নয়নের যে ধারা বা উন্নয়নের যে সুবিধাগুলো সেগুলো পৌঁছে যায়, সমানভাবে পৌঁছে যায়। তাকেই বলা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট বা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। এরপরে চলে যাব পার্ট সি। পার্ট সিতে আছে পূর্ব ভারতের 2টি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রের নাম। আমি এখানে হলদিয়া, বঙ্গাইগাঁও, চেন্নাই লিখেছি, তোমরা এর মধ্যে যে কোনো দুটো তুলে ধরবে। স্থিতিশীল উন্নয়নের ক্ষেত্রে ভারতের 2টি সাফল্য উল্লেখ করো। প্রথম সাফল্য হচ্ছে পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রসার। 2030 সালের মধ্যে 500 গিগাওয়াট অজীবাশ্ম জ্বালানি ভিত্তিক, মানে জীবাশ্ম জ্বালানি নয়, এরকম জ্বালানির ব্যবহার ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ভারত এগোচ্ছে। এছাড়া আরেকটা যে স্থিতিশীল উন্নয়নের সাফল্য সেটা হচ্ছে স্বচ্ছ ভারত অভিযান এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতি। 3 দাগের কোশ্চেন, কলকাতা অঞ্চলে বায়ুর গুণগত মাত্রা উন্নতির জন্য 2টি উপায় উল্লেখ করো। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থার প্রসার ও দূষণ নিয়ন্ত্রণ, আর একটা ধূলিকণা নিয়ন্ত্রণ ও সবুজায়ন বৃদ্ধি। পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণীর সুরক্ষার জন্য গৃহীত 2টি ব্যবস্থার উল্লেখ করো। সুরক্ষিত এলাকা ও অভয়ারণ্য ঘোষণা, আর এটা হচ্ছে স্মার্ট পেট্রোলিং ও আধুনিক নজরদারি ব্যবস্থা। এটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে বন্যপ্রাণীর সুরক্ষার জন্য গৃহীত 2টি ব্যবস্থা। ঠিক আছে, এই ছিল আজকের উপস্থাপনা। এভাবে 2 নম্বরের প্রশ্নগুলো আসতে থাকবে, তোমরা কিন্তু লিখে নিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। অবশ্যই বন্ধুদের মাঝে এই ক্লাসটা সহ গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনগুলো তোমাদেরকে দিলাম বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার সামনের কোনো ক্লাস নিয়ে।